সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। দুপুরের আগেই দেশ ছেড়ে পালানোর সকল বন্দোবস্ত শেষ হয় গণভবনে, কিন্তু রাজপথে তখনও বেপরোয়া হাসিনার খনি পুলিশ। যাত্রাবাড়িতে গুলি করে এদিনও অসংখ্য মানুষ হত্যা করা হয়। তার মধ্যে ছিলেন মিরাজ হোসেন নামের এক তাগড়া যুবক। অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি শহীদ মিরাজ হোসেনের বাবা আব্দুর রব। তার মুখেই শুনব মিরাজ হত্যার আদ্যোপান্ত। আব্দুর রব, আপনাকে স্বাগত। দর্শক, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে দীর্ঘ লড়াই সংগ্রামের এক অকুতোভয় যোদ্ধা। শত নিপীড়ন নির্যাতনেও যিনি ছেড়ে যাননি রাজপথ। তার মুখ থেকেও শুনব কেমন ছিল সেই সব বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি। মেহেদী হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে শহীদ মিরাজ হোসেন ও মেহেদী হাসান হিমেলের উপরে নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। বছর ৩০-এর এক টকবগে যুবক মোহাম্মদ মিরাজ হোসেন, বাবা মায়ের ৩ সন্তানের মধ্যে দ্বিতীয়, আর ছেলে হিসেবে ছিল পরিবারের বড়। মিরাজের বাবা আব্দুর রবের জন্ম পুরান ঢাকার ধূপখোলায়। সে হিসেবে আদিবাড়ি কুমিল্লা হলেও মিরাজ ঢাকারই সন্তান। ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি টেকনিক্যাল কাজে দক্ষ হয়ে ওঠে মিরাজ। তাই তো সোহরাওয়ার্দী কলেজে মাস্টার্সে অধ্যয়নের পাশাপাশি পুরান ঢাকার একটি কম্পিউটারের দোকানে কাজ করতেন তিনি। ২৪-এর ৫ আগস্ট বাবা আব্দুর রবও নেমেছেন রাজপথে। ডেমরা কাজলা সড়কে তখন সাধারণ মানুষের ঢল। দুপুর ২:৩০টার দিকে খবর পান তার বড় ছেলে মিরাজ যাত্রাবাড়ির থানার সামনে গুলিবিদ্ধ হয়েছেন। সঙ্গে সঙ্গে ছুটে যান তিনি। পথে পথে লাখো মানুষের আনন্দ উল্লাস। দেশ ছেড়ে পালিয়েছে খুনি হাসিনা। তারপর যখন ছেলের দেখা পেলেন আব্দুর রব, ততক্ষণে মিরাজ পাড়ি জমিয়েছে পরপারে। তার রক্তমাখা শার্ট নিয়েই এখন দিন কাটে মা মমতাজ বেগমের। এই অপূরণীয় ক্ষতি আর সীমাহীন হাহাকার কোনো দিনও ফুরাবার নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের দীর্ঘ লড়াই সংগ্রামের এক অকুতোভয় যোদ্ধা। শত নিপীড়ন নির্যাতনেও যিনি ছেড়ে যাননি রাজপথ। হাসিনার খুনি বাহিনীর হাতে বারবার নির্যাতনের শিকার হয়েছেন মেহেদী হাসান হিমেল। তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য মামলা। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে রাজপথে তার বলিষ্ঠ নেতৃত্ব রেখেছেন হিমেল। সক্রিয় ছিলেন ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও। তার নেতৃত্বে রাজপথে হাসিনা বিরোধী প্রতিরোধ গড়ে তোলে ছাত্র জনতা। দর্শক, প্রতিবেদন দুটি দেখলাম। এবার তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই স্মৃতিচারণ শুনবো তাদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি আব্দুর রব, আপনার কাছ থেকে। ২৪-এর ৫ আগস্ট আপনার বড় ছেলে মিরাজ হোসেন আন্দোলনে শহীদ হয়েছিলেন। আপনারা কখন জানতে পেরেছিলেন, কিভাবে জানতে পেরেছিলেন? মিরাজ এই আন্দোলনে জড়ালো কিভাবে? মিরাজ আমার ছেলে না, শুধু বন্ধু ছিল। উনি লক্ষ্মীবাজার সরোজিত স্টুডেন্ট ছিলেন। বিএ পরীক্ষা দিয়ে আমি আর পড়াইতে পারি নাই। আমি পেশাগত গাড়ির ড্রাইভার। মিরাজ তার বন্ধুকে নিয়ে ২০২৪ জুলাই ৫ আগস্ট সোমবার ৪ আগস্টে আমি জানতে পাই যে আমার ছেলে ছাত্র আন্দোলনে জড়িত। কোন এলাকায়? এটা ডেমরা যাত্রাবাড়িতে। ডেমরাতে ১ মাস ধরে এই ছাত্র আন্দোলনে ছোট ছোট আন্দোলনে শরীর হইতেছেন, যেতে চাইতে আমরা জানি না। কিন্তু ৪ আগস্টে ও কি বাসায় থাকতো আপনাদের সঙ্গে? হ্যাঁ, আমাদের সাথে বাসায় থাকতো। আমার 2 ছেলে 1 মেয়ে। আমার মেয়ে বড়, রুবিন আক্তার পপি, তারপরে মিরাজ হোসেন, তারপরে আরেক ছেলে পাবেল। মানে সারাদিন আন্দোলন করে কি বাড়িতেই যেত? হ্যাঁ, বাড়িতে থাকতো। আমরা জানতাম না, কিন্তু সন্ধ্যাবেলা জানতে পারছি যে মিরাজ আন্দোলন আছে। সেদিন সকালে আমাদের
আমি থাকি যাত্রাবাড়ি মাতুয়াইল পাড়াডগায়। সেদিন আমাদের বাসায় কারেন্ট ছিল না, গ্যাস ছিল না। ফ্যাসিবাদী হাসিনা এই মাফিয়া বলতে হয়, গ্যাসও দেয়নি, বিদ্যুৎও দেয়নি। আমরা লাইনের পানি খাই, পানি তো দুর্গন্ধ। আমি হোটেল থেকে আমার ছেলেদের জন্য 6টা পরোটা 3টা করছি, একটা পরোটাকে ডবল করে দিছি। এই আমার হাতের খাবার। আমার ছেলে সেই নাস্তাটা খেয়ে তাদের বন্ধুদের নিয়ে। সকাল তখন কটা? তখন বাজে 9:15। শোয়া না। 9টার সময় ঘরেতে বেড়ে যায়, 9:15 তার বন্ধুকে নিয়ে প্রস্তুতি নিছে। আপনি কি তখন বাধা দিয়েছিলেন? আমি জানি না, ও, আমি জানি না। আপনাকে না বলেই সে হ্যাঁ, বেরিয়ে গেছে। না বলে চলে গেছে। তখন সাইনবোর্ডে ওনারা উঠে, হঠাৎ আতঙ্ক, উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ ছুটে, ওইখান থেকে ওরা দলিয়া দিয়ে পালায় আসে। অনেক ওখানে ক্ষয়ক্ষতি হয়। ওইখান থেকে মিরাজ তার বন্ধুকে নিয়ে আসে রায়েরবাগ শিশু হাসপাতালের সামনে, ওইখানে অবস্থান নেয়। ওইখান থেকে আরো 10 বন্ধু, এলাকাবাসী, পাড়াবাসী সবাই আস্তে 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 পশ্চিমের দিকে যায়। এভাবে করতে করতে 2টা সোয়া 2টা দুপুর 5 আগস্ট। তখন তো শেখ হাসিনা দেশ ছেড়ে হ্যাঁ পালানোর খবর সব দিকে রটে গেছে। জি, রটে গেছে। তখন ওই সময় আমি তো জানি আজকে সারা বাংলাদেশে কারফিউ। আমার মাথায় এটা নাই যে আমার মিরাজ আন্দোলনে, ছাত্র আন্দোলনে যোগ দিতেছে। আপনি তখন কোথায়? আমি বাসায়। আচ্ছা। যখন 2টা খবর আমি টেলিভিশনটা ছাড়ি, তখন আমি দেখতে পাই রাস্তায় মানুষ আর মানুষ। তখন আমি ঘরের থেকে, আমার ঘরে একটা পতাকা ছিল, এই পতাকা নিয়ে আমি ড্যামরা 4 রাস্তা ইউটার্নে আর কি, কাজলা 0 পয়েন্টে আমি ড্যামরাতে আমি অবস্থান নেই। তখন 2:20 আমি ঘরের থেকে বেরিয়ে, আমাদের এখান থেকে আসতে 5 মিনিট সময় লাগে। ওইখানে দেখি সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, কিভাবে যে গুলি বর্ষণ হইতাছে আমার সামনে। কে যে জীবিত, কে যে মৃত বলা খুব কষ্ট। রাস্তায় পড়েছিল, রাস্তায় ভ্যান গাড়ি তাইতেছে, অ্যাম্বুলেন্স আইতেছে, রাস্তায় পড়ে রয়েছে। আমার নিচে রাতে আমার ওই ফতুয়াটা আমি পরে আসি নাই, রক্ত। আমি একটু আগে যাই টুল পেরাজার, এখানে যে ড্যাম রাতে আপনার টুল পেরাজারটার নামছে। তখন 2:30-3টায় আমার ছেলে মিরাজ যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের নিচে মেন থানার মেন গেটের সামনে এই ফ্যাসিবাদী হাসিনার পুলিশের গুলিতে তার বুকের পাঞ্জরায় গুলি লাগে। আর ওর সাথে যে 10 বন্ধুগুলো ছিল, ওরা ধরে পালিয়ে গেছে, একজন ছুটে গেছে, আমি ছুটতে পারি নাই। কয় দৌড় দিও না, দৌড় দিলে তো আমরা এখানে এই সফল করতে পারবো না। আচমকা ভাবে একটা থানার ভিতরতে তার বুকে গুলি আসে। আমি ভিডিও ফুটেজ আপনাদের দর্শককে দেখাতে চাচ্ছি। এই আমার ছেলে হানিফ ফ্লাইওভারের নিচে পড়ে আছে গুলি খেয়ে। এটা হাসিনা যখন পালায় যায় তার 5 মিনিটের আগে ফুটেজটা। এটা আমার ছেলে তীর দেখতেছেন, এই তীরের মাথায় আমার ছেলে মিরাজ পড়ে আছে। এটা সবুজ গেঞ্জি পরা। জি, এইটা হলো 5 আগস্ট। এইটা হচ্ছে 4 আগস্টে জোরালো আন্দোলনে সেদিন সবাই। এমনি তো আন্দোলন হয়েছে জুলাই থেকে আগস্ট, ছোট 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 আন্দোলন। মানে এটাই মিরাজ, এইটাই মিরাজ। পতাকা মাথায় বেঁধে। আপনি জানলেন কি করে? আমি আমার তখন তো আপনি মাতুয়াইলে পতাকা নিয়ে মানুষের সাথে মিছিলে নেমে গেছেন। হ্যাঁ, আমি নেমে গেছি। আপনি দেখছেন প্রচুর লাশ পড়ে আছে রাস্তায়। আমার সামনে দিয়ে চলে গেছে লাশ। আমি গাড়ি সেট করছি, আপনিও লাশ তুলে দিচ্ছেন। আমি লাশও তুলে দিছি, কিন্তু ওই সময় আমি জানি না আমার ছেলের, আপনার ছেলেটাও লাশ হয়ে গেছে। রাস্তায় পড়ে আছে, আমি জানি না। মিরাজ তো কোনো রাজনীতি করতো না, একেবারেই মানে না, কোনো রাজনীতি করতো না, কোনো দলের সাথে জড়িত ছিল না। এবং আপনিও তো কোনো রাজনীতির না, সাথে আমরা জড়িত কোনো। না। আজকে দেখেন, একেবারেই শ্রমজীবী মানুষ। হ্যাঁ, শ্রমজীবী। উনি আমার একমাত্র অবলম্বন ছিল আমার সংসারে। উনি ফিলিংসারের কাজ করতেন, আইডির কাজ করতেন। উনি আমার সংসারে নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেন। মানে আপনার একটা স্বপ্ন ছিল, ও বাইরে চলে গেত, তাকে ঘিরে একটা স্বপ্ন ছিল। এবং এলাকা যুবককে বিনা পয়সায় উনি ফিলিংসারের কাজ শিখাইতেন, ফ্রিল্যান্সার। এরপরে মানে এই খবরটা শুনলেন কখন? এখন আমি যখন নাকি আমি আর দাঁড়ায় থাকতে পারতাছি না, তখন বাজে 3:30 পৌনে 4টা। আমি বাসার দিকে, আমি তখন তো খবর পেলেন হাসিনা পালিয়েছে। হ্যাঁ, হাসিনা পালিয়ে গেছে। আমরা তো আন্দোলনে আসছি, আমি রক্ত মাখা, আমার কাছে আর খারাপ লাগতেছে। আমি নিজে থরথর হয়ে কাঁপতাছি। যখন আমার বাসার সামনে যাই, একটা ফোন আসে যে আঙ্কেল আপনি কোথায়, জলদি আপনি বাসায় চলে আসেন, জলদি চলে আসেন। আমি কই কি হয়েছে, আপনি আসেন।
আমার বাসা দূরের থেকে দেখা যায়। কে ফোন দিয়েছিল? আমার বাসার এলাকার, আমার বাসার প্রতিবেশী একটা ছেলে। আমি দেখি মানুষ আর মানুষ, একটা অ্যাম্বুলেন্স। যখন আমার ছেলে মেয়েদের কান্না দেখছি তখন আমি আর বুঝতে পারছি আমার মিরাজ নাই। কি অন্যায় করেছিল আমার সন্তান, নির্বিচারে গুলি। এরপর বাসায় যখন ঢুকলেন কি দেখলেন? বাসায় দেখি মানুষ আর মানুষ। বললো যে মিরাজে গুলি খেয়েছে। মানুষের জন্য ঢুকতে পারি না। আপনার শরীরেও তো রক্ত। রক্ত। আমার ছেলেকে দেখে আমি সেন্সলেস হয়ে যাই, রাস্তায় পড়ে যাই বাড়ির সামনে। বাড়ির সামনে তখন খাটে আর বন্ধুরা, এলাকা মাসি, সারা এলাকা মাইকিং করে দিল যে মধুবাগে মিরাজ আর নেই, আব্দুল রব ভাইয়ের ছেলে। সবাই ছুটে আসে, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। আমার ছেলে যে হারাইছি এলাকার ভিতরে, দেওয়ার মতো আর ছেলে হয় না। এরপরে আপনি সেন্স ফিরে দেখলেন তখন? তখন ওরা খাটে শোয়ে রাখছে, তার গুলিটা এখানে। আপনি গুলিটা কতখানি ক্ষত ছিল আপনি ধরে দেখেছেন? হ্যাঁ, আমি দেখছি 1 ইঞ্চি মতো, মনে করেন একটা আঙ্গুল যতটুকু। গুলিটা ভিতরে আছে, গুলিটা বের হয় নাই। বহুত দূরের থেকে গুলিটা আসছে, থানার ভিতর থেকে আসছে, ওরা থানি ফেলাইবার নিচে ছিল। গুলিটা ওইখানে রয়েছে। একটাই গুলি? হ্যাঁ, একটাই গুলিতে। সাথে সাথে স্পট ডেড হয়েছে, ব্লাড বেরিয়ে গেছে। তখন ওর বন্ধুরা, এক রিস্কাওয়ালা বাবা আমার ছেলেকে নিয়ে যায়, ওর সাথে একটা টাচ মোড ছিল, মোবাইল। ওই রিস্কাওয়ালা বাবাকে আল্লাহ পাক বেঁচে করুক, যদি জীবিত থাকে তারা হায়াত দান করুক। আমি আজও তারে খুঁজি। উনি সলিমুল্লাহ, মিষ্টপুর সলিমুল্লাহ হাসপাতালে নিয়ে যায় এই সময় মিরাজকে। ওই সময় ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোন, ফোন তো আর কেউ ধরে না। মিরাজ যেমন রিস্কার মধ্যে গরুর চামড়া ফাড়ানো হয়েছে, এইভাবে আমার ছেলে তার দেহটা ফাড়াইছে লেগেছে। তখন ডাক্তার বলে উনি মৃত। তখন রিস্কাওয়ালা বাবা ফোনটা রিসিভ করে। তখন এক আমার মিরাজের বন্ধু ফোনটা বলে যে আপনাদের এই লোক গুলি খাইছে। তখন দ্রুতভাবে আল্লাহর কি অশেষ মেহেরবান যে আমার ছেলের লাশটা আমি পাইছি, নিজের হাতে লাইনে ছেড়ে দাফন করতে পারছি। পোস্টমর্টম করেছিল না, পোস্টমর্টম হয়। হাসপাতাল থেকে কি ডেথ সার্টিফিকেট? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট একটা ওই 10 টাকার টিকিটে সরকারি ভাবে, যেটা এটার মধ্যে ডাক্তারের কি কারণে মারা গেছে এটা লিখেছে। এটা লেখে নাই যে এটা যে গুলিবিদ্ধ হয়েছে, এগুলো দেখা গেছে যে যাত্রাবাড়ি আগস্টে, যে ওই সময় তো ওই টাইমটাই ছিল এখানে লেখা। ওই সময়টা লেখা ছিল সারা বাংলাদেশে। গোসল করাতে গিয়ে নিজের হাতেই গোসল করালো? হ্যাঁ, আমার ছেলের বন্ধুরা সব গোসল করাইছে। আপনি? আমি দাঁড়ে ছিলাম, আমি পানি কান যাইনা দিছি, সব কইরা দিছি আমি নিজের হাতে। তখন ওর জানাজা হয় এশার নামাজের পরে। যদি আমি সেদিন মানুষ গণতাম 5,000 ছিল ওই সময় লোকিত। তখন দেশটা আতঙ্ক ছিল। সারা বাংলাদেশে যে কাণ্ডব চালিয়েছিল, অন্যত সাভার এবং উত্তরা থেকে সবচেয়ে মর্মান্তিক ঘটনা চালিয়েছিল যাত্রাবাড়িতে। সেদিন রাজপথে সেই টোকাইরে ছিল। এলাকাবাসী কি মিরাজের এই মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে না, পেরেছিল? স্বাভাবিকভাবে কোনোভাবে মেনে। তারা কি রিঅ্যাকশন দেখিয়েছিল? হ্যাঁ, তারা যেভাবে করছিল যে এই ফ্যাসিবাদী হাসিনা কিভাবে এইভাবে এই পুলিশকে অর্ডার দিল, কি কারণে অর্ডার দিল? শুধুমাত্র একটা চেয়ারের জন্য, এই গতিটার জন্য এত মার বুক খালি করলো। আর আমরা রক্ত দেখতে চাই না। আর যাতে কোনো মাস তার সন্তানকে না হারায়। এখনো মিরাজের আমায় তার স্মৃতিতে নাই, তার মধ্যে নাই। আজকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা করছে। আমি তাকে এখানে রেখে আসছি হাসপাতালে। তার একটা অডিও হয়েছে, এখন জ্ঞান ফিরে নাই। আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলি, শহীদ মিরাজের মার জন্য সবার সাথে দোয়া করে। ও চলে গেলে আমি কি অবস্থা বলো হবে। তারপর কোথায় দাফন করলেন? আমার বাড়ির পাশে এটা আমাদের এলাকা পঞ্চায়েতে একটা কবরস্থান আছে, ডগাই কবরস্থান। এখানে তিনটা আরো শহীদের লাশ আছে আমার মিরাজকে নিয়ে। একই দিনে? হ্যাঁ, একই দিন। ওরা কি একসাথেই দাফন করা হয়েছে? একসাথে দাফন হয়েছে, একটা কবর পরে একটা কবর, এভাবে দাফন হয়েছে। ওরাও কি মিরাজের বন্ধু ছিল বা না? ওরা ছোট ভাই ছিল, কিন্তু ও মিরাজের সাথেই আন্দোলনে গিয়েছিল। মিরাজের সাথে আন্দোলন ছিল। সেদিন আমাদের এলাকাবাসী সবাই চলে গেছে। আমি যখন জানতে পাই তখন আমি খবর নেই। কিন্তু আমিও রাজপথে ছিলাম।
একটা গুলি আপনার গায়েও লাগতে পারে। লাগতে পারতো, অসম্ভব করেন। আমার পিছনের উপরে ছাদের উপরে গুলি খেয়েছে, আমার ডাইনে গুলি খেয়েছে, বামে গুলি খেয়েছে। আমি ওখানে দাঁড়ায় রয়েছি, জমিটা শুকনা কাঁপতেছিল সেই সাউন্ড গ্রেনেডে। সেই সময়ের দৃশ্য আমি বলতে পারবো না। বন্দুকগুলা কোথা থেকে আসলো? এগুলো তো পুলিশের গুলি না, এগুলো বন্দুক না। দাফন করতে কি কেউ বাধা দিয়েছিল? এলাকাবাসী সবাই আমাকে সহযোগিতা করছে মিরাজে, এবং দল মত নির্বিশেষে মিরাজের পাশে এসে দাঁড়াইছে। অনেক অনেক এলাকা দাফন করলেন কটায়? দাফন হয়েছে এশার নামাজের পরে জানা হয়েছে, তখন রাত্র 9:30 9:30 10টার ভিতরে দাফন। তখন তো আসলে দেশ আওয়ামী লীগ মুক্ত হ্যাঁ, বা ফ্যাসিবাদ মুক্ত, কিন্তু এই সময়টায় আপনার সন্তানকে হারালেন। তখন কি অনুভূতি হয়েছে যে আজকে মিরাজ, ওই সময় যদি পাশে মিরাজ থাকতো নিজের সন্তান, তখনকার যে আনন্দটা হতো, সেই আনন্দ তো আপনার বিষাদে পরিণত হয়েছে। সেই গল্প আমরা শুনবো, সেই স্মৃতি আপনার শুনবো। আমরা একটু হিমেলের কাছ থেকে শুনে আসি। মিরাজের মতো হিমেলও রাজপথে ছিল, হয়তো হিমেল বেঁচে ফিরেছে আর আপনি শহীদ পিতা হয়ে বেঁচে থাকতেন। জি, হিমেল কোন জায়গা থেকে শুরু করবেন? আসলে 24-এর গণ অভ্যুত্থান, এটি কোনোদিন মুছবে না, আসলে একেবারে দগদগে ক্ষত হয়ে থেকে যাবে আমাদের ইতিহাসের পাতায়। আপনিও রাজপথে ছিলেন 24-এর আন্দোলনে। কেমন ছিল আপনাদের আন্দোলনের অভিজ্ঞতা? 2024 সালের প্রেক্ষাপটটা হয়েছে হলো 17 বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমি ব্যক্তিগতভাবে 2024 সালের প্রথম দিক থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছি। 1 আগস্টে আমি যখন মিছিল নিয়ে আসছিলাম গুলিস্তান হয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীদের মিছিল যখন ক্রস করতেছিল, তখন তাদের সাথে আমি মিশে যাই। মিশে যাওয়ার পরবর্তীতে ওই দিন পুলিশি লাঠিচার্জ হয়। 4 আগস্ট আমার স্পট ছিল আর কি, রায়শাবাজার এরিয়াটা ক্রস করে শাহবাগের দিকে অগ্রসর হওয়া। তো 4 আগস্টের প্রেক্ষাপটটা বাংলাদেশ, ঢাকা শহরের চিত্রটা আপনি অবগত আছেন। তো 4 আগস্ট যখন মিছিলটা আসে, তখন আমরা, তখন কটা বাজে? তখন 10:30 থেকে 11টার মধ্যে, সকাল 11টার সময় রায়শাবাজার আমি অবস্থান নেই আমার ছোট ভাইদেরকে নিয়ে। সাধারণ শিক্ষার্থীদের মিছিলটা যখন আসে, আমি এই মিছিলে একসাথে হই। তারপরে ছুটন কমিশনার ছিল আর কি তৎকালীন, তাদের নেতৃত্বে এবং কোর্ট এলাকায় যে পুলিশ বাহিনী ছিল তাদের যৌথ নেতৃত্বে আমাদের উপরে হামলা চালায়, লাঠি শুটার এবং গুলি সহ, আগ্নেয়াস্ত্র সহ। ছুটন কমিশনার নিজে শুট করে, এবং মানে কি দিয়ে? হ্যাঁ, রিভলভার দিয়ে, এবং পুলিশ এবং ছুটন কমিশনার একসাথে হয়ে, মানে একসাথে বন্ধ তাক করে গুলি করেছে, টিয়ার সেল মেরেছে, পুরা ধোঁয়া ছন্ন হয়ে গেছে। তো এর মধ্যে আমার শরীরে 2টা স্পিন্টার লাগে, এবং এই জায়গাটায় আমি সার্বক্ষণিক আমার কর্মী সমর্থক নিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে, মানে আপনার গুলির মুখেও আসলে পিছু হটিনি। এবং ছুটন কমিশনারের একবার রায়শাবাজার মোড় থেকে একবারে আপনার কোর্ট পর্যন্ত, জজ কোর্ট এলাকা পর্যন্ত আমরা তাদেরকে ধাওয়া দিই। আবার পুলিশ আবার ব্যাক করে সেখানে ধাওয়া পাল্টা দেওয়া চলে অনেকক্ষণ। তারপরে একটা সময়ে এখানে অতর্কিতভাবে গুলি করে পুলিশ। সেখানে আমার ছোট ভাইয়েরা এবং আমি সহ, আমার 3টা প্রিন্টার লাগে হাতে, এবং আমার ছোট ভাইয়েরা আহত হয়। এর আগেও তো আপনি রাজনীতির সাথে জড়িত ছিলেন, দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থাকবার কারণে এই ফ্যাসিবাদ বিরোধী নানান আন্দোলনে আপনি নিপীড়নের মুখে পড়েছিলেন, নানান ধরনের লাইফ থ্রেটের মুখেও পড়েছিলেন। আসলে জীবনে ভোলা যাবে না এরকম কোন জায়গাটি? 2023 সালে আপনি একবার গুম হয়েছিলেন। জি, আমাদের সমাবেশটা হলো 2023 সালে আমাদের পল্টনে একটা শান্তিপূর্ণ সমাবেশ ছিল। কয় তারিখে? 28 অক্টোবরে বিজয়নগর মোড় থেকে অতর্কিতভাবে গুলি চালাই বিএনপির সমাবেশে। তো ওই সমাবেশে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমি সহ আমার নেতাকর্মী নিয়ে আমরা প্রতিহত করি। বিভিন্ন ফুটেজ হয়, বিভিন্ন ক্যামেরায় ফুটেজ ধরা পড়ে। হ্যাঁ, বিভিন্ন সময় আমরা আমাদের প্রোটেকশন করার জন্য দলীয় নেতাকর্মীদেরকে প্রোটেকশন করে ইট পাক্কেল বা আমরা প্রতিরোধ গড়ে তুলি। ওইগুলা ভিডিও ফুটেজ এবং পরবর্তীতে আপনার এই জায়গা থেকে পুলিশ অতর্কিত হামলার প্রতিবাদে আমাদের মহাসচিব কর্মসূচি দেন, অবরোধ কর্মসূচি পরের দিন। এই অবরোধ কর্মসূচিটা আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের দায়িত্বশীল জায়গায় ছিলাম, তো আমি সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আমরা মিরপুরে মিছিল করি। মিছিল করার পরে
ওই দিন যে 28 তারিখে যে ভিডিও ফুটেজ আমরা অতর্কিত হামলার প্রতিবাদে আমরা যে প্রতিরোধ গড়ে তুলছি এটার ভিডিও ফুটেজ ওদের কাছে ছিল। তারপর আমরা ওই দিন মিছিল করে 29 অক্টোবর 2023 জি অবরোধে মিছিলটা শেষ করে ওই দিন হলো আমি আমার বোনের বাসায়, কোন জায়গায়? হ্যাঁ, বোনের বাসায় ঘুমাচ্ছিলাম শান্তিবাগ। সেখান থেকে শান্তিবাগে রাতে 11টার পর আমার নাম্বার থেকে ফোন আসে যে ডিবি বা পুলিশ হন হয়ে কুদছে, তোদের ভিডিও ফুটেজ পাওয়া গেছে, এখান থেকে সরে যায়। তারপর আমি আমার বন্ধুর এক বাসায় শান্তিবাগ চলে আসি। রাত 1:30 2টার দিকে আমি যখন ঘুমাচ্ছি হঠাৎ করে 2:10 বা 12 মিনিটে হঠাৎ করে আমার শরীরে নাড়া লাগে, মানে কি জানি হাতে লাগানো, আমাকে ডাকতেছে। আমি ওঠার পরে দেখি আমার উপরে 3টা মেশিন, 3 মেশিন ঠাক করে আছে এবং হাতে মেশিন মানে কি? রিভলভার এবং হ্যান্ডকাপ পরা, ঘুমন্ত অবস্থায় আমার 2 হাতে হ্যান্ডকাপ পরা। তারপরে পেয়েছি। তারপরে আমাকে এখান থেকে নিয়ে গাড়িতে তুলে আমি বললাম কি সমাচার, তুই তো পুলিশ হত্যার আসামি, তোকে তো আমরা খুঁজতেছি অনেক দিন ধরে খুঁজতেছি, প্রায় 3 দিন ধরে, মোস্ট ওয়ান্টেড, আগের থেকে তোকে খুঁজতেছি। চোখ সুন্দর করে গাড়িতে তুলে নেয়, সাদা একটা গাড়িতে। ওই পিছনে আরও 2টা গাড়ি ছিল। এখানে তারা, আমি বলি আপনারা কারা? বলে আমরা প্রশাসনের লোক, কিন্তু ডিবি বা পুলিশ কোনো পরিচয় দেয়নি। তারপর আমাকে নিয়ে যাওয়ার পরে আমি তখনই গাড়িতে তুলে চোখ বাঁধার পরে আমার মিন্টু রোডে সম্ভবত চোখ বাঁধার পরে আমি যখন চোখ খুলে তখন মিন্টু রোডে ডিবি অফিসে নিয়ে। আপনি কিভাবে বুঝলেন মিন্টু রোড ডিবি অফিসে? এর আগে মানে চোখ খোলার পরে আর কি আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনার এটা কোথায়, বলে যে ডিবি অফিসে। কিন্তু আপনার ডিবি অফিসে এর আগেও তো আমি রিমান্ড কেটেছি। কিন্তু এই রুমটা ছিল একবারে অন্ধকার এবং এই রুমে কোনো আশেপাশে কোনো শব্দ ছিল না, আমি একা এই সেলে। তারপর যে 3 জন আমাকে গ্রেপ্তার করেছিল ওরা সহ আরো নতুন 2 জন আসলো। ওদের নাম জানতে পেরেছি? নাম একজনের নাম মনির ছিল মেবি, আরেকজন কামরুজ্জামান এসআই। এসি লেভেলের একজন আসলো। আসার পরে বল চোখ বাঁধার পরে মানে আপনার কি বলবো, মানুষকে এভাবে পেটাতে পারে কিভাবে? আপনার পুলিশের যে লাঠি আছে এটা পরে এই যে আপনার স্টিলের লাঠি ইউজ করেছিল। তো এগুলো দিয়ে আমার হাত পিছন থেকে আমার লকআপে আমার হাতগুলা পিছন নিয়ে লকআপ করে তারপর চোখ বাঁধলো। চোখ বেঁধে ইচ্ছা মতো 3 জন সমানে আমাকে মারতেছিল। তো আমাকে মারার সময় একটাই বলতেছে, অস্ত্র দিয়ে। তরুণীদের মেশিন কই পুলিশ হত্যার সাথে জড়িত। মেশিন মানে কি মেশিন? হ্যাঁ, আমাকে রিভলভার চাচ্ছে। আচ্ছা, তোর কাছে রিভলভার আছে? তারেক রহমান তোদের ছাত্রনেতাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, এই অস্ত্রগুলো কোথায়? তোর কাছে অস্ত্র আছে, তোর সহযোদ্ধাদের কাছে মেশিন পাওয়া গিয়েছে, রিভলভার তোর কাছে আছে, এবং পুলিশ হত্যা কেন পুলিশ হত্যা করলি? আমি ভাই, আমি তো পুলিশের হত্যার সাথে, আমি একটা গণতান্ত্রিক ছাত্র, একটা গণতান্ত্রিক ধারার মানুষ, আমি জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী। আমি আমার ভোটের অধিকারের রক্ষার জন্য আমরা অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করেছি। আমরা পুলিশ হত্যার সাথে তো আমরা জড়িত না। আমাদের বিএনপি সমাবেশে বা আমরা আমাদের সাংবিধানিক অধিকারগুলা রক্ষা করার জন্য আমরা আমাদের মিটিং করেছি, আমরা আমাদের দাবি দাওয়া অবরোধে মিছিল করেছি। কিন্তু কোনো কথাই নেই ভাই। 1 থেকে 1.5 ঘন্টা র্যান্ডম ভাই 3 জন সমানভাবে পিটালো এবং লাস্টে মারতে আমি যখন বেহুশ হয়ে পড়ি তখন একজন বলল যে চোখের বাঁধনটা খুলে দিতে। চোখের বাঁধনটা খুললো আর একটু পানি দিল। পানি দেওয়ার পরে পরবর্তীতে রাত 3টা 3:30টার দিকে আমাকে আবার মনে হয় এসি লেভেলের সিনিয়র কর্মকর্তা উনি বললো যে ওর চোখ আবার বাদ। আমার 10 মিনিট তখন আর কেউ ছিল না, আমি এভাবে লাশের মতো পড়ে রইলাম। একটু পানি দিল আর কি, পানি দিল, করে নিয়ে যাও, ওরে ক্রসে দিয়ে দিই। একটা গাড়িতে নিয়ে গেল, গাড়িতে নিয়ে যাওয়া, গাড়ি চলছে, আমি তো চোখ বাঁধা, তো জানি না। আপনি তো শুনলেন যে আপনাকে ক্রস ফায়ার দিতে নিয়ে যাচ্ছে, তখন কি ভয় পেয়ে যান? হ্যাঁ, ক্রসে। তারপর আমি বলতেছি, ভাই আমার সমস্যা কি ভাই, আমার ভিডিও ফুটেজ দেখেন, আমি আসলে পুলিশ হত্যার সাথে জড়িত না ভাই দেখেন আমি ছাত্র দলের রাজনীতি করি, এর আগে আমি জেলে গিয়েছি, আমি
আমি গণতান্ত্রিক দ্বারা রাজনীতি পছন্দ করি, আমি বারবার আমি আগত মিনতি করছিলাম আর কি। আমাকে গাড়িতে রেখে আবার চা খাই, একটু পর পর কী করা যায় আবার ফোন দেয় সিনিয়র কর্মকর্তারা। এভাবে ঘোরানোর পরে 4:45টার দিকে বললো যে তোর তো আসলে ভিডিও ফুটেজ পাচ্ছি না, কিন্তু তোকে তো ক্রস দেওয়ার উচিত, ক্রস দেওয়ার নির্দেশ ছিল, আচ্ছা পরবর্তীতে চেঞ্জ হলো, যা। তারপর আমাকে লালবাগ থানায় সোপর্দ করলো কত 5:30-এ। লালবাগ থানায় যে সেলটা কিন্তু আপনার ওই স্বাভাবিক সেলের মতো না, অনেকটা ভিতরে। তো লালবাগ সেলে আমার তো পরিবার কেউ জানেও না। লালবাগ সেল রাখার পরে 5:30টার সময় এখানে দিল। তারপর ওনারা আমাদের থানায় হ্যান্ড ওভার করে পরে দিয়ে গেল। পরবর্তীতে আবার কোতোয়ালি থানায় নিয়ে আসলো পরের দিন 1টার সময়, মানে দুপুর 1টা। এই সময় কি পুলিশ আপনার সাথে? এই সময় না, ডিবি এদেরকে এখানে যাওয়ার পরে আর পুলিশ, এইখানকার পুলিশ আর আমাকে কিছু বলে নাই। তারপর কোতোয়ালি থানার গাড়ি আসলো 1:30-এ। কোতোয়ালি থানার গাড়ি নিয়ে আসার পরে কোতোয়ালি থানায় আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমার হাতের অবস্থা, পায়ের অবস্থা তো ভাই মানে এদিকে সব পাটা শিলা সব মানে টুলে গেছে, একবারে ফ্র্যাকচার। তো আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর কোতোয়ালি থানার এসি আবার বললো যে তোরে আবার শ্যুট করবো তোকে, তো মিশিং দে, তোর কাছে রিভলভার আছে। আমি রিভলভার আমি কোথায় পাবো ভাই, আমি ছাত্র রাজনীতি করি। তারপর বলতেছে এই যে আমাকে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখাচ্ছে আর কি। আমার হলো 27 তারিখে, ওই 28 তারিখে যেই কর্মসূচিতে আমাদের ভিডিও ফুটেজ বিভিন্ন আমার ফুটেজ দেখাচ্ছে। তো আমি বললাম ভাই কোন ফুটেজে দেখেন আমি পুলিশ হত্যার সাথে জড়িত কিনা, কোনো ফুটেজে আমার কোনো সহিংস আচরণ আপনি দেখেন কিনা, আপনি দেখেন। দেখার পর যদি আমি যদি ক্রিমিনাল দেন আপনি পানিশমেন্ট দেন। কোনা ওরা আবার কোতোয়ালি থানায় গাড়িতে নিয়ে আবার বেদম পিটাইছে। কতক্ষণ? আবার 10-15 মিনিট, 15-20 মিনিটের মতো আবার বেদম পিটানো। ইচ্ছা মতো হাতে হ্যান্ড কাপ পিছনে ওইখানে কোতোয়ালি থানায় চোখ বাঁধে নাই, ওইখানে বেদম পিটাইছে। পিটানোর পরে লাস্টে বলতেছে তো আমার তো ভাই হাত পা মানে অবশ হয়ে গেছে, আর মানে একটা মানুষ কত মার খেতে পারে। আপনার পরিবার তখনও জানে না কত মার খেতে পারে না, আমার পরিবার তো জানেই না, টেস্ট করতে পারে না। কোতোয়ালি থানায় এর মধ্যে একবার যোগাযোগ করা হয়েছে, আমাকে অস্বীকার করেছে নাই, আমি জানি না, ডিবি অফিসে গিয়েছে, বলে নাই, অস্বীকার করেছে। পরের দিন দুপুর 3টা-3:30টার দিকে আমাকে 2টা মামলা সহ তখন কোর্টে তুলে দেওয়া হয়। এরপরে কি মানে জেলে পাঠিয়ে দেওয়া হয়? জি, ইমেল আপনার কাছ থেকে আবার শুনবো। আমরা একটু শহীদ মিরাজের বাবা আব্দুর রব ওনার কাছ থেকে শুনি। হ্যাঁ, তারপরে দাফন করলেন। এরপরের সংসারের সবাই তো এক ধরনের শোকে আহত। সেই সংসারের মানুষগুলো, আপনার পরিবারের অন্য সদস্যরা কিভাবে এই মিরাজের একেবারে হাসিনা পতনের পরে মৃত্যুকে মেনে নিলেন বা স্বাভাবিক করলেন? আমরা যখন মিরাজকে দাফন করে আমরা একভাবে এলাকায় চলে আসি, তো ওর আম্মা যে ওই রাতেই, হ্যাঁ ওই রাতেই আমরা চলে আসি। তখন আমার বাসার এলাকা ধরেন এখান থেকে আপনাদের মেন গেটটা হবে টিভি বাসায়। তো আইসা ওর আম্মা যখন আমাকে দেখে যে আমার মিরাজরে কই রেখাইলা, উনিও সেন্সলেস হয়ে যান, আমিও সেন্সলেস হয়ে যাই। পরে এক সময় জ্ঞান ফিরে আসে, দেখি আমার পাশে আমার ছেলে, আমার মেয়ের একটা নাতি আছে, আয়াত মাদ্রাসায় পড়ে, ঘর ভরা মানুষ। তখন রাত্র 3টা-2:30 বাজে, যার মতো কান্নার রোল, চিখায় পাকড়া মানুষ আর যায় না বাসা থেকে। রাত্র হয়ে গেছে, সারা রাত্র এইভাবে আমরা কাটাইছি। সকাল হইছে, আমার পরিবারে পাড়াপড়শি সবাই কার আগে কে নাস্তা দেয়। আমার ছেলেরা ঘুম পাড়াইছি, আমার রাস্তা যাবে। আমরা 2 দিন পর্যন্ত অনাহারে পানি ছাড়া কিছুই খেতে পারিনি। ওই শট এখনো। এরপরে মানে আপনি কি মামলা করতে পেরেছিলেন? হ্যাঁ, এই খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। তো মামলা যখন করতে তখন তো যাত্রাবাড়ি থানা পুরায়া ফেলাইছে, কিছু নাই ওইখানে। তখন ড্যামরাতে কার্যক্রম চলছে। ওইখানে যখন মামলা করতে যাই,
আমার পাড়াপড়শি এলাকায়, তখন আমি মানুষের ভিতরে ছিলাম না। তখন আমি মামলা করতে যাই, সময় যে ওসিগুলা ছিল, ডিউটি অফিসার, এমনি অফিসারগুলা বলল যে আপনি একটা করে যান, ওই দরখাস্ত না কি একটা আবেদন করেন। আমি কেন আবেদন করবো, আমি তো আমার ছেলেকে হারাইছি, পুলিশ গুলি করে মারছে। আপনি দেখছেন? হ্যাঁ আমি দেখছি। আমি না দেখছি, আমার ছেলের বন্ধু দেখছে, ওরা এখানে আসছে। কয় আমাদের উপর মহল থেকে এখনো হুকুম নেই, আমরা মামলা নিব না। 6 তারিখে আপনি মামলা করতে পারলেন? হ্যাঁ পারি নাই। 10-12 দিন পরে আবার গেছি আমরা মামলা করতে। তখন মামলাটা নিছে ওই সময় যাত্রাবাড়িতে আবুল হাসনাত ওসি ছিলেন, তৎকালীন ডিউটি অফিসার। ইচ্ছা করলে উনি পুলিশদের বলতে পারতেন যে আপনারা পোশাক ছেড়ে যার যার মতো চলে যান। উনি এটি বলেন নাই, এটা আমার ধারণা। মামলাটা নিছে যে এজাহারে যাদের ওই সময় পুলিশরা ছিল ওদের নাম আসে নাই এজাহারে, আমার যে মামলাটা হয়েছে। তাহলে আপনি আসামি করেছিলেন কাদের? আমি আসামি করেছিলাম পুলিশরে, হুকুমের আসামি হলো হাসিনা, তার সূত্র ধরে যে যা আছে তাদেরকে নাম। এবং যাত্রাবাড়ি থানার ওসি টসি? হ্যাঁ হ্যাঁ, তখন ওসিরে ওইখানে ওই মামলাতে আনে নাই। আচ্ছা, কারা আনেনি? পুলিশ আনে নাই। মানে আপনি দিয়েছিলেন? হ্যাঁ আমি দিয়েছিলাম, নাম দিয়েছিলাম। ওই সময় তো এই ওসি পুলিশ কেটে দিয়েছে? পুলিশ কেটে দিয়েছে। তারপরে আমি অজ্ঞাত দিয়েছিল 100-150। তো আমি বলছিলাম যে সেদিন যে অজ্ঞাত বলতে আমার কোনো আসামি নেই, যারা ভিতরে ছিল, কারা কে বা ছিল, ছাত্রলীগ যুবলীগও থাকতে পারে, পুলিশের পোশাক পরে হ্যামলেট পরে আমরা দেখি নাই, দেখেছি পুলিশের হাতে শটগান। মানে আপনি অজ্ঞাত কাউকেই আসামি না, করেননি? আমি আসামি করিনি। আপনি যাত্রাবাড়ি থানার পুলিশদেরকেই আসামি করেছেন? আসামি করছি। মূল আসামি হয়েছে, হুকুমের আসামি হলো আপনার হাসিনা, তারপরে ওবায়দুল কাদের, এইভাবে ধাপে ধাপে যারা তাদের হুকুমে পালন করে আসছে এইভাবে। অজ্ঞাত বলতে আমার কোনো আসামি নেই। তো যখন আমরা টিভিতে দেখলাম যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল একটা শহীদের একটা বিচারের কার্যকর শুরু করছে, তো ওইখানে যে আবার একটা মামলা করি। ওই মামলাতে এজাহারে আমি নাম আনছি ওসি গ্রেপ্তার আছে। আমি ওইভাবেই আমি মামলাটা দিছি যে এখনো মামলার কার্যক্রম চলছে? আজকে 9 মাস 10 মাস চলতেছে, আমরা কোনো কিছুই ফলাফল পাইতেছি না। তো আমার মামলাটা অনেক আয়ও চেঞ্জ হয়েছে, একের পর আয়ও। আপনার কি মনে হয় না যে আপনি ন্যায় বিচার পাবেন? আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে এবং আমাদের যে সম্মানিত ইউনূস স্যার, আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে ওখানে বসছেন, এবং যারা যারা এই দপ্তরে আছেন, আপনার মাধ্যমে তাদের কাছে বলতে চাই, আমি এই বয়সে আমার বিচার তো দেখতে পারবো না, যাতে না এটা শুনতে পারি, এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আর লোক বাড়াও, আরো প্রত্যাশা করেন ন্যায় বিচার? অবশ্যই অবশ্যই। আমি আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা আর একটু হিমেলের কাছ থেকে শুনে আসি। হিমেল, এর আগেও তো আপনি অনেকবার অ্যারেস্ট হয়েছিলেন নানানভাবে, এর আগেও 2বার বা 1বার আপনি গুম হয়েছিলেন, ছোট করে একটু বলবেন। 14 সালে আপনার তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে অবরোধ দাবিতে আপনার দেশনীতি বেগম খালেদা জিয়া অবরোধ কর্মসূচিতে, তখন আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট। তখন আমরা কোতোয়ালি পুলিশ ফাঁড়ি আর কি, পুলিশ ফাঁড়িতে আমার একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদের মিছিল হয়। সেই মিছিলটা ক্রস করে শান্তিপূর্ণ মিছিল করেই বাড়ির দিকে আসতেছিলাম। মানে রাস্তায় হঠাৎ করে আমার মিছিল পূর্ববর্তী সময়ে একটা সিভিল টিম, আমি যখন রাইসাবাজার ওই পুলিশ ফাঁড়ি থেকে আপনার ইসলামপুরতে একটা রুট ক্রস করতেছি, তখন একটা টিম আমাকে ঘিরে ফেলে আর কি। আবার আর্মস টেকাই আমার ঝাপটি মারি ধরে ইসলামপুরে পুলিশ ফাঁড়িতে ঢুকানোর পর তখন ভ্রাম্যমাণ আদালত কিন্তু আমাকে সাজা দিয়েছিল। তখন 14 সালে একটা ছিল ভ্রাম্যমাণ আদালত, আমাকে 1 বছর নগদ সাজা দেয়। সাজা দেওয়ার পূর্ব মুহূর্তে আমাকে ধরে নিয়ে যায় আর কি। ধরে নিয়ে গিয়ে ওই পুলিশ ফাঁড়িতে আপনার ডিউটিরত ছিল আর ওনারা কোতোয়ালি থানার, তো 7-8 জনের একটা টিম, তখন বাঁশের লাঠি ছিল আর কি, 5 জন সমানে ভাই মানুষকে এভাবে পেটাতে পারে। তখন আমি কিন্তু একবারে জীবনের প্রথম গ্রেপ্তার হই। বেদম ভাই পেটাইছে, বেদম, মানে তখন ওসি সালাউদ্দিন ছিল আর কি। ইচ্ছা মতে মানে আমাকে এমন মার মেরেছে যে যেই মার আমার জন্মের পরে আমি এভাবে কোনো মানুষ ছাত্রনেতাকে এভাবে মারতে পারে। আমার অপরাধ ছিল জাস্ট মিছিল কেন বললাম, 3টা থেকে 4টা লাঠি আমার শরীরে মারতে ভাঙে। এখনও মনে হয় আমার এই দাগ আছে। মানে আপনার সকাল 12টা সাড়ে 12টার সময় গ্রেপ্তার করে
প্রায় 2:30টা পর্যন্ত বেদম পিটাই, একজনের পর পর একজন, একজনের পর পর একজন, একজনের পর পর। মজার বিষয় হলো আমি যখন গ্রেপ্তার হয়েছি এই এরিয়াতে আর মিছিল হয় না বা গ্রেপ্তার কোনো আসামি হয় না। বংশাল থানার ওসি উনি আসছে কোতোয়ালি থানায়, আমাকে মারা আসছে, আইসা মানে আমি হয়ে গেছিলাম তারে মারার খোরাক আর কি। আসার পরে অনেক দূরের থেকে আসছি, তোর একটু মাইরে যাই, মানে এরকম জোকস করে। উনিও আবার আইসা 5 মিনিট, মানে যে পুলিশ অফিসারই আসছে উনি আমাকে মানে বেদম পিটাইছে। কয়দিন পিটিয়েছে? আপনার 11টার সময় আমরা মিছিল, 11টার সময় 10টার সময় মিছিল করেছি, 11টার সময় গ্রেপ্তার হই। 11টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত আমার 2 হাত দিয়ে, আমি জেলে যতদিন ছিলাম আমি ভাই খেতে পারতাম না আর কি, এমনভাবে পিটিয়েছে। আমার দুই হাত একবারে আমরা মারতে ভাঁকা মানে বলে পড়েছে। পায়ে আপনার লাঠি একটা বসাইছে, বসায় ধরে ওই এভাবে আঙ্গি দিয়ে আর কি, এখানে একটা লাঠি ঢুকায়া এই পায়ের পাতার মধ্যে এবং গোড়ালির মধ্যে, মানে দুইটা লাঠি ভাঙছে আমার পায়ের গোড়ালির মধ্যে। এখনো কিন্তু এই ব্যথা এখনো আমার বহমান, আমি এখনো কিন্তু এই স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এসব ঘটনায় কি আপনি এখন মামলা করেছেন? কোনো আমাদের এখনো মামলা হয় নাই। মানে আপনি কি বিচার চান? হ্যাঁ, অবশ্যই বিচার চাই। এবং আপনি প্রত্যাশা করেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলে এই সকল নিপীড়নের বিচার হবে, আপনি হিমেল নিজেও ন্যায় বিচার পাবেন, এটা প্রত্যাশা করেন? জি। আব্দুর রব, আপনার সন্তান শহীদ হবার পরে আপনি সরকারের পক্ষ থেকে বা সমাজের বিভিন্ন পর্যায় থেকে মানুষের সাহায্য সহযোগিতা পেয়েছিলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বেসরকারিভাবে আমরা এলাকার বাইরে বিভিন্ন সংস্থা থেকে আমরা সহযোগিতা পাইছি, মিরাজ পাইছে এবং শহীদ মিরাজকে স্বীকৃতি পেয়েছে। হ্যাঁ, আমরা স্বীকৃতির জন্য আমরা অনেক জায়গা দুয়ারে দাঁড় করাইছি এবং আমরা যাত্রাবাড়িতে 39 জনের শহীদের তালিকা করতে পারছি সক্ষম হয়েছি টাইসের মাধ্যমে, এবং রাষ্ট্র সেটি গেজেট প্রকাশ করেছে। হ্যাঁ, এটা রাষ্ট্র গেজেট প্রকাশ করেছে। এবং আপনার মাধ্যমে আর একটা জিনিস বলতে চাই, রাষ্ট্র যাতে এই শহীদের একটা সম্মানীয় তো একটা তালিকা বোধ করে এবং শহীদের মর্যাদাটা যাতে দেয় রাষ্ট্র। জি, নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি সকল শহীদরা সম্মানিত হোক এবং সকল নিপীড়নের বিচার হোক এই রাষ্ট্রে। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্তনদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। শহীদ মেরাজ হোসেন ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে ঘর ছেড়েছিল একটি বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশায়, কিন্তু হাসিনার পুলিশ তার বুকে গুলি চালিয়ে তাকে ঝাঁঝরা করে দেয়। পরিবারের উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে এখন দিশেহারা বাবা আব্দুর রব ও মা মমতাজ বেগম। এদিকে দীর্ঘ নিপীড়নের মুখে পড়ে জীবনের স্বর্ণালী সময় বিবর্ণ করেছেন ছাত্রনেতা মেহেদী হাসান হিমেল। হাসিনার ফ্যাসিবাদী রাষ্ট্রে শহীদ মিরাজ হোসেন ও মেহেদী হাসান হিমেলের যে অপরিসীম ত্যাগ আর অবদান রেখে গেছেন, সে সবের কাছে আমরা ঋণী। আমাদের প্রত্যাশা নতুন বাংলাদেশে এসব নিপীড়নের বিচার হবে, ভবিষ্যতে যাতে আর কোনো শাসক এমন নিপীড়ক হয়ে ওঠার সুযোগ না পায়, প্রতিষ্ঠিত হবে এই দৃষ্টান্ত। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironnetstriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।